আজকে মহামান্য বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে অনেকগুলো এসআইআর সংক্রান্ত মামলা ছিল এবং সবগুলোতেই দুটো মামলা বাদে সবগুলোতেই নির্দেশ দিয়েছেন যে এক্সপিডিসিয়াসলি এসআইআর ট্রাইব্যুনাল সেগুলোকে ডিসপোজড অফ করে দিক এবং খুব স্বাভাবিকভাবে এর আগেও মহামান্য বিচারপতি কৃষ্ণা রাও অনেক নির্দেশ দিয়েছে। সেই নির্দেশের সাপেক্ষে বেশ কিছু নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ সাপেক্ষে যতগুলো মামলা ফাইল হয়েছিল এর আগেও আমি মামলা ফাইল করেছি, নির্দেশ দিয়েছে, তার সাপেক্ষে অনেকের নাম ইনক্লুড হয়ে গেছে। কিন্তু আজকে একটা অদ্ভুত বিষয় সেটা দেখলাম এবং বিশেষ করে একটি চ্যানেল, নিউজ চ্যানেল, তাদের একটি ভিডিও দেখলাম। সেখানে তারা নির্দ্বিধায় বলে দিচ্ছেন যে ট্রাইব্যুনাল হয়েছে তো কি হয়েছে, ডিএম এর কাছে করুন, এটা করুন সেটা করুন, 1 2 3 4 5 করে পথ বাতলে দিচ্ছে। এটা আজকের যে মামলাগুলো ছিল তার সাপেক্ষে সব মামলা নির্দেশ হলেও দুটো মামলা মহামান্য বিচারপতি কৃষ্ণা রাও আগামী সোমবার রেখেছেন। কেন? আমি দেখলাম ওই নির্দিষ্ট নিউজ চ্যানেলটি 1 2 3 4 5 করে যে পথ বাতলে দিয়েছেন, কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে আজকের যে সাবমিশন সেটা ছিল না, বা এখনো পর্যন্ত তারা কনফার্মলি কিছু বলতে পারেননি আদালতে। তার কারণ কি, যে ট্রাইব্যুনাল থেকে ডিলিট হয়ে গেছে যে সমস্ত নাম, আজকে সেরকম দুটি মামলা ছিল। যে মামলাকারী তাদের অভিযোগ হচ্ছে তারা হচ্ছে মূলত একজন ক্যান্সার আক্রান্তা প্রাথমিক শিক্ষিকা, তার নাম ডিলিট হয়ে গেছে, তার অন্যান্য বোনেদের নাম আছে, বাবার নাম আছে, তার সমস্ত ডকুমেন্ট আছে, এত সত্ত্বেও তার নাম ডিলিট হয়ে গেছে। মহামান্য আদালত যখন ডিএম এর কাছে পাঠাচ্ছিল তখন আমি বলি যে দেখুন, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে প্রতিটি ব্যক্তিকে যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদেরকে অপরচুনিটি অফ হিয়ারিং দিতে হবে। এই যে ব্যক্তিটির নাম ডিলিট হয়ে গেছে তাকে অপরচুনিটি অফ হিয়ারিং দেওয়া হয়নি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার থেকে যিনি ছিলেন তিনি নির্দিষ্টভাবে বলেছেন যে না, সকলকেই দেওয়া হয়েছে, বিডিও অফিসের লিঙ্ক দেওয়া হয়েছে। কিন্তু বিডিও অফিসের লিঙ্ক দেওয়া মানে তো আর যে ব্যক্তি নাম ডিলিট হয়ে গেছে তাকে লিঙ্ক দেওয়া না। তাহলে সেই ব্যক্তিকে বিডিও অফিস ইনফর্ম করেছিল, তার প্রমাণ কি? আগামী সোমবার রেখেছেন সেই জন্য মামলাটি। আজকে প্রায় 31 নম্বর আইটেম 33 থেকে ছিল, 33 নম্বর আইটেম ছিল 34 35 এরকম করে আমার প্রায় 60 পর্যন্ত ছিল, তারপরে 67 নম্বর আইটেমটি ছিল। সবগুলোতেই নির্দেশ হয়েছে এই দুটো বাদ দিয়ে আগামী দুটো সোমবারে রেখে দিয়েছে। ফলে কেউ দায়িত্ব নিয়ে, আদালতের নির্দিষ্ট নির্দেশ ছাড়া দায়িত্ব নিয়ে বলে দিচ্ছেন এটা করবেন না, এটা মিসলিডিং হচ্ছে। আদালত সুপ্রিম কোর্টে বিচারাধীন এসআইআর মামলা, ট্রাইব্যুনালের সামনে 34 লক্ষ পেন্ডিং অ্যাপিল। সাধারণভাবে আগে কি হতো, ইআরও নাম ডিলিট করলে সেখান থেকে ডিইও থেকে সিইও এইভাবে অ্যাপিলগুলো, অর্থাৎ ফার্স্ট অ্যাপিল সেকেন্ড অ্যাপিল হিসেবে যদি আপনি ধরেন, তাহলে ইআরও টু ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছেই ফার্স্ট অ্যাপিলটা লাই করতো, ডিইও থেকে সিইও। কিন্তু সুপ্রিম কোর্ট প্রথমে ওই ডিইও সিইও এই রুটটা, যেহেতু এই এসআইআরটা হয়েছিল, তাই সুপ্রিম কোর্ট প্রথমেই যেটা করেছিলেন সেটা 600 জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট করেছিলেন। আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তার চাকরি জীবনের শেষ দিন ছিল, মানে বিচারপতি জীবনের শেষ দিন ছিল। তিনি আজকে তার
যে ফেয়ারওয়েল স্পিচ সেখানে মেনশন করেছেন, যেটা হারকিউলিয়ান টাস্ক ছিল। যেভাবে 60 লক্ষ ডিলিটেড ভোটারের সাপেক্ষে 600 বিচারক এই রাজ্য সহ আরো 2টি রাজ্যের বিচারকরা, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা জুডিশিয়াল অফিসাররা যেটা কাজ করেছেন সেটা হারকিউলিয়ান টাস্ক, নো ডাউট অ্যাবাউট ইট, এবং খুব স্বল্প সময়ের মধ্যে। এবং যেভাবে কলকাতা হাইকোর্টে বিশেষ করে যিনি আজকে রিটায়ার্ড করলেন, তার চাকরি জীবনের মধ্যে সব থেকে চ্যালেঞ্জিং জব ছিল এ নিয়ে, মানে আমার তিনি স্বীকারও করেছেন, তিনি বলেওছেন অনেকটা। তিনি মানিকশর একটি কোট করে বলেছেন যে জুডিশিয়ারির জীবনে যদি কারোর ক্রাইসিস আসে তাহলে সে কিন্তু এই পশ্চিমবঙ্গের জুডিশিয়ারিকে মনে করবে। তার কারণ এই যে কিভাবে কাজ করতে হবে খুব স্বল্প সময়ের মধ্যে, এই এসআইআর হচ্ছে তার উপযুক্ত নিদর্শন। কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে কাজ করতে গিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে, যে ডকুমেন্ট ওই সরকারি আধিকারিকরা আপলোড করেছিল সেই ডকুমেন্টের উপরে রিলাই করতে হয়েছে। জুডিশিয়াল অফিসারদের সামনে অপরচুনিটি অফ হিয়ারিং এর কোনো সুযোগ ছিল না। তারপর সেটা সুপ্রিম কোর্ট বোঝার ফলে সুপ্রিম কোর্ট এই ট্রাইব্যুনাল অ্যাপয়েন্ট করেছে। কিন্তু ট্রাইব্যুনাল থেকেও এখনো পর্যন্ত লিঙ্ক পাওয়ার ক্ষেত্রে, অপরচুনিটি অফ হিয়ারিং পাওয়ার ক্ষেত্রে কিছু ল্যাকুনা থেকে যাচ্ছে। তার কারণ তারা লিঙ্ক পাচ্ছে না। ট্রাইব্যুনাল পাঠিয়ে দিচ্ছে হয়তো বিডিও অফিসে, বিডিও অফিস ইনফর্ম করছেন। ফলে এই যে লিঙ্ক না পাওয়া ব্যক্তিরা, তাদের নাম ডিলিট হয়ে গেছে, তারা এসছেন চ্যালেঞ্জ করতে। আবার যাদের নাম এখনো পর্যন্ত ইনক্লুড হয়নি, অপরচুনিটি অফ হিয়ারিংই পায়নি ট্রাইব্যুনালে, তাদের মামলা ছিল, তাদের সব মামলাগুলো ডিসপোজ হবে, এর আগেও হয়েছে। তাদের বলেছেন অ্যাজ সুন অ্যাজ পসিবল তাদেরকে হিয়ারিং দিতে। এর আগে হিয়ারিং দিয়েছেন, আজও হিয়ারিং ছিল, নাম ইনক্লুডেড হয়ে গেছে, হাইকোর্টের নির্দেশের সাপেক্ষে হিয়ারিং ছিল। ইভেন আজকের লিস্টে যে মামলা ছিল তার মধ্যে একটি মামলা আজকেই হিয়ারিং ছিল, তার নামও ইনক্লুড হয়ে গেছে। তার কারণ রিট পিটিশন সার্ভ করলে হিয়ারিং, বেশ কিছু আদালত ট্রাইব্যুনাল হিয়ারিং করিয়ে দিচ্ছে। যাই হোক, কিন্তু এইভাবে তো আর পুরো বিষয়টিকে একেবারে স্বচ্ছতার সঙ্গে প্রত্যেকের লিঙ্ক ইনফর্মড হবে, এর একটা নির্দিষ্ট পাবলিক নোটিশ থাকা উচিত, নোটিফিকেশন থাকা উচিত। এবং এই নোটিফিকেশন না থাকলে, কারণ এসওপি যেটা তৈরি করেছেন 3 জাজেস বেঞ্চ, সেটা হচ্ছে ট্রাইব্যুনালের কনজামশনের জন্য। কিন্তু তার যদি পাবলিক নোটিশ না থাকে তাহলে যেটা হবে সেটা হচ্ছে জনগণ এখনো এই সম্পর্কে ওয়াকিবহাল হচ্ছে না। তা কার কখন হবে, ব্লক ভিত্তিক হবে নাকি অ্যাপিল নাম্বার ভিত্তিক হবে, প্রতিটি ব্লকে ব্লক ভিত্তিক অ্যাপিল নাম্বার অনুযায়ী হবে নাকি জেলা ভিত্তিক অ্যাপিল নাম্বার হবে, ওয়াইজ হবে। একটা ডেডিকেটেড ওয়েবসাইট, সেখানে অন্ততপক্ষে অর্ডারগুলো আপলোডেড, ইভেন যাদের নাম উইদাউট গিভিং অপরচুনিটি অফ হিয়ারিং এক্সক্লুডেড হয়ে গেছে, শুধু লেখা আছে এক্সক্লুডেড ফ্রম ইরোল, শুধু লেখা থাকছে, যদি ইনক্লুড হয়েছে ইনক্লুডেড ফ্রম ইরোল স্ট্যাটাসে দেখা যাচ্ছে। কিন্তু তারা কিভাবে জানবেন তাদের অর্ডার শিটটা কোথায়? এখনো পর্যন্ত অর্ডার শিট কোন ডেডিকেটেড ওয়েবসাইট নেই। সেই প্রথম 2টো মামলার অর্ডার শিট ছিল, সে অনেক কষ্ট করে পাওয়া, সে কেচাবুদ্দিন আর ওই মহতাব শেখ, তারপরে আর অর্ডার শিটই নেই। ফলে এগুলো কিন্তু একেবারেই কিভাবে ইনক্লুড হচ্ছে, যেটা ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্টের 142 এক্সারসাইজ করেই দিয়েছেন, কিন্তু তার ইনক্লুশন বা এক্সক্লুশন যাই হবে না কেন, তার তো একটা নির্দিষ্ট নির্দেশ থাকবে এবং সেই নির্দেশনামা পাওয়া যাবে। এরকম একটি ইম্পর্টেন্ট স্ট্যাটুটরি রাইট সেটা ইনফ্রিঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু পাওয়া যাচ্ছে না, এটা খুব একটা ঠিক হচ্ছে না, সেটা আইনগতভাবে খুব একটা সিদ্ধ হচ্ছে বলে মনে হচ্ছে না। দ্বিতীয় হচ্ছে যেটা সমস্যায় পড়ছেন সেটা হচ্ছে জনগণ, সেটা হচ্ছে পাসপোর্ট তৈরির ক্ষেত্রে, জমি বিক্রির ক্ষেত্রে, আর বিশেষ করে যারা চাকরি করেন, পেনশনরত বা পেনশন পান,
চিকিৎসক, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ বাইরে হামেশাই যাতায়াত করতে হয়, রিসার্চার, ইভেন অনেকে আছেন, এই যে বললাম ক্যান্সার আক্রান্ত, তার তিনি ভয় করছেন অন্য রাজ্যে গিয়ে যদি ডিপোর্ট করে দেয় বাংলাদেশি বলে। আর বাংলা ভাষাভাষী মানুষ দেখলে তো এখন একটা নতুন ফ্যাশন হয়েছে বাংলাদেশি বলা। আরে বাংলাদেশে যেমন বাংলা ভাষাভাষী মানুষ আছে, পশ্চিমবঙ্গেও তো আছে। ফলে এই পুরো বিষয়টি এখনো পর্যন্ত ডিসাইড হয়নি যে কিভাবে হবে, মানে কিভাবে নেওয়া হবে। নিশ্চিতভাবে এসওপিতে বলে, কিন্তু জনগণের কাছে নেই। জনগণের কাছে না থাকার জন্য জনগণ কনফিউজড। 34 লক্ষ অ্যাপিল পেন্ডিং। দৈনিক যদি একটি ট্রাইব্যুনাল, বারবার বলছি, একটি ট্রাইব্যুনাল যদি 50টা করে ম্যাটার নেই, 60টা করে ম্যাটার নেই, 100টা করে ইভেন ম্যাটার নেই, 5টা ওয়ার্কিং ডেজ 500 ম্যাটার হবে, 4 সপ্তাহে 2000 ম্যাটার হবে। পুরো সাইকেলটা, পুরো অ্যাপিল গুলো নিতে তো এখন বছরের পর বছর, 20 বছর লাগবে না 30 বছর লাগবে কেউ জানে না, না 5 বছর লাগবে না 2 বছর লাগবে। ইন দ্য মিন ওয়াইল তাদের রাইট কি হবে? ইন দ্য মিন ওয়াইল তার পাসপোর্ট কি হবে? ইন দ্য মিন ওয়াইল তার জমি বিক্রির কি হবে? মেয়ের বিয়ে, ইভেন একজন তো পিতা এসে গতকাল এসেছিলেন, তার মেয়ে, আমি কলেজে না নারুলাতে পড়েন, কুচবিহারে 2 বিঘা জমি বিক্রি করবে, জমি বিক্রি করে মেয়েকে পড়াবেন, ট্যালেন্টেড মেয়ে, জমি বিক্রি করবেন, তার দলিল হচ্ছে না। মেয়েকে পড়ানোর জন্য জমি বিক্রি করবেন, তার দলিল হচ্ছে না। এসআইয়ের তিনি মামলা করেন। এই বিষয়গুলো এক্সপেডিশিয়াস হিয়ারিং এর নির্দেশ দিচ্ছে তার, কিন্তু এইগুলো মানুষ কতদিন যন্ত্রণা ভোগ করবে? হাইকোর্ট তো একটা আদালত, হাইকোর্টে, আর ট্রাইব্যুনালের 19টা আদালত, জরুরি ভিত্তিতে যাদের প্রয়োজন তারা। কিন্তু এই যে 19টা ট্রাইব্যুনাল, এরা কি এত সংখ্যক অ্যাপিল ডিসপোজ অফ করতে হবে? কবে করবে? জীবন্ত সমস্যা, কেউ বলছে না। এই মানুষগুলো যাবে কোথায়? অদ্ভুত ভাবে দেখছি যে মানে একটা ন্যারেটিভ সেট করা হচ্ছে, যেগুলো মানুষের জীবনের সঙ্গে একেবারেই, দৈনন্দিন যে সমস্যা তার সঙ্গে একেবারেই কোনো সম্পর্কই নেই, ওই বিতর্কের কোনো প্রয়োজনও নেই। কে কি বলল, কোথায় ব্যায়াম হবে কি হবে না, সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় উত্তাল। কিন্তু এই মানুষগুলোর সমস্যা, যে 34 লক্ষ মানুষগুলোর সমস্যা, সেই সমস্যা কবে সমাধান হবে? প্রতিদিন 30টা 40টা 50টা 100টা মামলায় তো নির্দেশ দিচ্ছে, তার সাপেক্ষে হয়তো যেদিন মামলাটা ধরছে এর আগের দিন মহামান্য বিচারপতিকে বলে তিনি একটা সময় ফিক্সড করেছিলেন, আজকে নির্দেশ। কিন্তু এই করে কতজনের সমস্যার সমাধান হবে? এর জন্য পার্মানেন্টলি ভাবতে হবে, টাইম বাউন্ড ম্যানারে ব্লক লেভেলে ট্রাইব্যুনাল নিয়ে যেতে হবে। এত মানুষের নাম ডিলিট হয়েছে, এই নিয়ে কেউ কিচ্ছু বলছেন না। সমস্ত রাজনৈতিক দলের তাদের রাজনৈতিক রং যাই হোক না কেন, ভোট হয়ে গেছে, মিটে গেছে। এবার সবাই ভোটের আগে সব, কেউ মেরাপ বেঁধে বসেছিলেন, কেউ রাস্তায় বসেছিলেন, কেউ অমক করছিলেন, কেউ তমক করছিলেন, ভোট হয়ে গেছে, সব ভুলে গেছেন। ভোট এলে সব মনে পড়ে। সবকিছু ভোটের ইস্যু হতে পারে না। মানুষের জীবনের বাস্তব সমস্যা, এই যে মানুষটি তার মেয়ের বিয়ের জন্য জমি বিক্রি করবেন, যে মানুষটি তার মেয়েরকে পড়ানোর জন্য জমি বিক্রি করবেন, সেই মানুষটির সমস্যা। যে মানুষটি তার চিকিৎসা করাতে ভেলোর যাবেন, ব্যাঙ্গালোর যাবেন, কাঠপাট্টি যাবেন, তার সমস্যা। সেই নিয়ে কোনো কথা নেই, একটি শব্দ কেউ ব্যয় করছেন না। কিভাবে সমাধান করা যায়? সবাই আসুন, একসঙ্গে আসুন, রাজনৈতিক দল, সরকার, ইলেকশন কমিশন, সবাই মিলে এই সমস্যার সমাধান করতে হবে। সাধারণ মানুষ
বুদ্ধিজীবী, এবং এটা খুব সহজেই করা সম্ভব। এটা নয় যে সহজে করা সম্ভব না। হয়তো আপনি কলকাতা শহরে বসবাস করেন, আপনার একটা স্থায়ী চাকরি আছে বা অনেক অর্থ আছে, আপনি সেই মানুষটার অসুবিধাটা বুঝবেন না। সবাই বলছেন আপনি করুন, আরে ভাই করছি তো, প্রতিদিন করছি, কিন্তু এ একার বিষয় না বা একজনের বিষয় না। এই লড়াই সকলের লড়াই, 34 লক্ষ মানুষের লড়াই, তার থেকে বেশি। 34 লক্ষ তো অ্যাপিল সুপ্রিম কোর্টের নির্দেশে উল্লেখ করা আছে, কিন্তু তার বাইরেও এরকম অনেক আন্ডার অ্যাডজুডিকেশন আছে, এখনো আন্ডার অ্যাডজুডিকেশন আছে। সুপ্রিম কোর্ট বলেছে অপরচুনিটি অফ হিয়ারিং দিতে হবে। অপরচুনিটি অফ হিয়ারিং দিয়ে অর্ডার পাস করে ইনক্লুড করতে কয়েক বছর লেগে যাবে। এদের প্রত্যেককে নাম ইনক্লুড করতে হবে এবং শেষ ভোটার এর নাম ইনক্লুড হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। এই লড়াই প্রত্যেকের লড়াই। যেমন ওই প্রাথমিকের দুর্নীতির প্রশ্নে লড়েছি, যেমন এসএসসির দুর্নীতির প্রশ্নে লড়েছি, যেমন কর্মচারীদের ডিএ পাওয়ার প্রশ্নে লড়েছি, সাধারণ মানুষের সমস্যার এই লড়াইও, এসআইআর এর লড়াই, এই যে নাম বাতিল হওয়ার লড়াই, ট্রাইব্যুনাল থেকে নাম বাতিল হয়ে যাচ্ছে, বা তার আগে জুডিশিয়াল অফিসারের নাম দ্বারাও নাম বাতিল হয়েছে প্রায় 34 লক্ষ। এই নিয়ে স্থায়ীভাবে সমস্যার সমাধানের জন্য সকলকে ভাবতে হবে। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। পরের দিন হয়তো আমরা যেটা বলবো সে অন্য বিষয়, সেটা বলছি, কিন্তু এইটা নিয়ে পাবলিক ডিসকোর্সে এটা নিয়ে আলোচনাই নেই। এই মানুষের সমস্যা নিয়ে পলিটিক্যাল ডিসকোর্স নেই, পলিটিক্যাল পেরিফেরিতে আলোচনা নেই। আপনি যারা এই মানুষগুলোর সম্মুখীন হচ্ছেন না, তারা বুঝতে পারবেন না যেটা কি কি সমস্যায় ভুগছে। শুধুমাত্র ওই যে প্রশাসনিক সমস্যা না, মানসিক সমস্যায় পরিণত হয়ে গেছে। কিছু মানুষের মানসিক সমস্যা, রাতে ঘুমাতে পারছেন না, চাকরি করেন, একেবারে অধ্যাপক, আজকে এসেছিলেন অধ্যাপক, কলেজ সার্ভিস কমিশন, আবার বসবেন, ভাইকে নিয়ে এসছেন, তার নাম ডিলিট হয়ে গেছে। অধ্যাপক, 16 বছর অধ্যাপনা করছেন। এর আগে দেখেছেন একজন অধ্যাপকের কি, তাজউদ্দিন বলেছেন, তার এক্সপিরিয়েন্স বলেছেন, আদালতের নির্দেশের ফলে, কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি কৃষ্ণা রায়ের নির্দেশের ফলে ট্রাইব্যুনাল এক্সপিডিশিয়াসলি হিয়ারিং নিয়েছেন, তার নাম ইনক্লুড হয়েছে। কিন্তু ইন দ্য মিন ওয়াইল তিনি কি কি এক্সপিরিয়েন্স করেছেন তার সহকর্মীদের কাছ থেকে তিনি বলেছেন। ফলে এই মানুষগুলো, আর প্রত্যেককে বলছি, যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা একেবারে বাংলাদেশি, বিদেশি, কোথাও ডিসাইড হয়নি। এই ভোটের জন্য যে লিস্ট, সেখান থেকে ডিলিট হয়ে গেছে, সেখান থেকে নাম চলে গেছে। কিন্তু তার মানে এই নয় যে ওই মানুষটি বাংলাদেশি বা বিদেশি হয়ে গেছে, বা ওই মানুষটি আর কখনো ভোটার হতে পারবেন না। না, আপনি দেখেছেন যে ইভেন নির্বাচিত বিধায়ক হয়ে গেছে। ফলে যাদের এই বিভিন্ন এলাকা, বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা সব থেকে এফেক্টেড জেলা, সেখানে সব থেকে বেশি মানুষের নাম ডিলিট হয়ে, বিশেষ করে মুর্শিদাবাদ 5.5 লাখ লোকের নাম ডিলিট হয়ে গেছে। এক একটা বিধানসভা ক্ষেত্রে 40,000, 42,000, 45,000 নাম ডিলিট হয়ে গেছে। তারা যোগাযোগ করছেন, তাদের জনপ্রতিনিধিরা কথা বলে গেছেন, তারা চেষ্টা করছেন, কিন্তু কি করবেন? সকলে মিলে নতুন করে ভাবুন, এদের নাম দ্রুততার সঙ্গে তুলে দিন। ফর্ম 6 ফিল আপ করে বসে আছেন, এখনো পর্যন্ত নাম ওঠেনি। আমি প্রশাসনকে বলবো, নতুন ভোটার তাদের কি হবে
এই বিষয়ে আপনারা ক্লিয়ার কাট একেবারে নোটিশ দিন, ক্লিয়ারলি বলুন। কারণ একটা অদ্ভুত ক্রাইসিস পিরিয়ড হয়েছে। কারণ স্ট্যাটুট এক কথা বলে, স্ট্যাটুটের পরে সুপ্রিম কোর্ট স্ট্যাটুটে যা আছে, নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টে 142 আছে, আর্টিকেল 142 আছে, তারা সেই নির্দেশ দিয়েছেন প্রথমে জুডিশিয়াল অফিসার, তারপরে ট্রাইব্যুনাল। এখন স্ট্যাটুটের সঙ্গে এটা প্যারালালি চলবে নাকি শুধুমাত্র সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে চলবে, নাকি উভয়ই চলবে, এই বিষয়ে ক্লিয়ারলি অবস্থান নিন, সকলকে বলছি। ফলে এই যে ক্রাইসিস আছে, এই ক্রাইসিসে সকলকে আগিয়ে আসতে হবে। কলকাতা হাইকোর্ট মামলা রেখেছে, সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং, কিন্তু এই মানুষগুলোর সমস্যা, এত মানুষের সমস্যা, আর কোথাও ডিসাইড হয়নি যে ভোটার লিস্টে নাম নেই মানে, ডিলিট হয়ে গেছে মানে তাকে তার নাগরিক পরিষেবা তো কোনো বন্ধ করা যায় না, সেটা